কূটনৈতিক বৈঠক, দলবদলের ইঙ্গিত, দুর্নীতির বিস্ফোরক অভিযোগ আর অর্থনীতিতে ঋণের চাপ, সব মিলিয়ে দেশের রাজনীতি এখন টানটান উত্তেজনায়। জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক কি নতুন বার্তা দিচ্ছে? এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন ইসহাক, রাজনীতিতে কি বদল আসছে? সাবেক ইউএনওর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি আর সংসদে ঋণ নিয়ে তুমুল বিতর্ক, সব প্রশ্ন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। দেশ কি নতুন রাজনৈতিক মোড়ে নাকি পুরনো সংকটের নতুন রূপ? বাংলাদেশের রাজনীতিতে কূটনৈতিক তৎপরতা নতুন কিছু নয়, কিন্তু সময় ও প্রেক্ষাপট বদলালে একই বৈঠকও ভিন্ন অর্থ বহন করে। এবার জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। দেশীয় রাজনীতিতে কি বাড়ছে আন্তর্জাতিক নজর? এ ধরনের বৈঠক সাধারণত সৌজন্য ও পারস্পরিক মতবিনিময়ের অংশ। উন্নয়ন সহযোগিতা, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার, এসব ইস্যুই থাকে আলোচনার কেন্দ্রে। তবে রাজনৈতিক বাস্তবতায় বিরোধী নেতার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অনেক সময় বড় বার্তা বহন করে, বিশেষ করে যখন দেশে রাজনৈতিক মেরুকরণ তীব্র। নাটকীয় মোড়টা এখানেই, এটি কি নিয়মিত কূটনৈতিক শিষ্টাচার, নাকি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক আগ্রহের ইঙ্গিত? কারণ ইউরোপীয় দেশগুলো সাধারণত নির্বাচন, সুশাসন ও অংশগ্রহণমূলক রাজনীতির ওপর গুরুত্ব দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই বৈঠক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে। সমর্থকরা এটিকে আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষণ হিসেবে দেখাতে পারেন, আবার সমালোচকরা বলতে পারেন, এটি কেবল নিয়মিত কূটনৈতিক যোগাযোগ। বিশ্লেষকদের মতে, এ ধরনের বৈঠককে বিচ্ছিন্নভাবে না দেখে বৃহত্তর প্রেক্ষাপটে দেখা দরকার। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ধারাবাহিকতা। সবশেষে প্রশ্ন, এই বৈঠক কি শুধুই কূটনৈতিক রুটিন, নাকি এটি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের একটি সূক্ষ্ম ইঙ্গিত? উত্তর আপাতত অজানা, কিন্তু আলোচনা তুঙ্গে। বাংলাদেশের রাজনীতিতে দলবদল নতুন নয়, কিন্তু প্রতিটি সিদ্ধান্তই তৈরি করে নতুন সমীকরণ। এবার সাবেক যুবদল নেতা ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাকের এনসিপিতে যোগদানের ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। এটি কি ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি বড় কোনো পুনর্বিন্যাসের অংশ? ইসহাকের এই সম্ভাব্য যোগদান কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি দেখাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো এখন অভিজ্ঞ ও পরিচিত মুখদের টানতে সক্ষম হচ্ছে। দ্বিতীয়ত, এটি তৃণমূল ও মধ্যম স্তরের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, যেখানে ব্যক্তির জনপ্রিয়তা দলীয় কাঠামোর মতোই গুরুত্বপূর্ণ। নাটকীয় মোড়টা এখানেই, এই যোগদান কি কেবল এক ঘটনা, নাকি ভবিষ্যতে আরও নেতা দল পরিবর্তনের পথে হাঁটবেন? কারণ রাজনীতিতে এমন কি ট্রান্সফার অনেক সময় একটি চেইন রিঅ্যাকশন তৈরি করে, যা বড় দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসহাকের এই সিদ্ধান্তের পেছনে আদর্শিক অবস্থান কতটা, আর রাজনৈতিক সুযোগ কতটা? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় এই দুই বিষয় প্রায় একে অপরের সঙ্গে মিশে যায়। এছাড়া এনসিপির জন্য এটি একটি পরীক্ষা, তারা কি নতুন মুখদের কার্যকরভাবে কাজে লাগাতে পারবে, নাকি এটি কেবল প্রতীকী যোগদানেই সীমাবদ্ধ থাকবে। সবশেষে এই সম্ভাব্য দলবদল একটি বড় প্রশ্ন সামনে আনে, বাংলাদেশের রাজনীতি কি ধীরে ধীরে নতুন শক্তির দিকে ঝুঁকছে, নাকি পুরনো দলগুলোর ভেতরেই পুনর্গঠন চলবে? উত্তর নির্ভর করছে এই ধরনের সিদ্ধান্তগুলো কতটা ধারাবাহিক হয় তার উপর। মাত্র 15 মাসের দায়িত্বকাল, আর সেই সময়েই কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ। বরিশালের বাকেরগঞ্জের সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে ওঠা এই অভিযোগ এখন প্রশাসন ও রাজনীতির কেন্দ্রে। ঠিকাদারি বিল, টিআর, কাবিখাকাবিটার বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের প্রায় প্রতিটি ধাপেই অনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয় ঠিকাদাররা। যদিও অভিযুক্ত কর্মকর্তা সব অভিযোগ অস্বীকার করেছেন। প্রশ্নটা এখানেই, এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ব্যবস্থাগত দুর্বলতার প্রতিফলন? কারণ উপজেলা প্রশাসনই স্থানীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সেখানে যদি বরাদ্দ বণ্টন ও প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা না থাকে, তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয় জনসেবা ও সরকারি অর্থ। নাটকীয় মোড়টা হল, অভিযোগে উঠে এসেছে পছন্দের ঠিকাদারকে সুবিধা দেওয়া, এমনকি অপ্রয়োজনীয় বা কাল্পনিক প্রকল্পের কথাও। যদি এসব সত্য প্রমাণিত হয়, তবে এটি শুধু ঘুষ নয়, বরং নীতিগত দুর্নীতির বড় উদাহরণ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জবাবদিহি। তদন্ত কতটা নিরপেক্ষ হবে? প্রমাণ সংগ্রহ, আর্থিক লেনদেনের ট্রেইল, প্রকল্প বাস্তবায়নের রেকর্ড, সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে অভিযোগকারীদের নিরাপত্তা ও স্বচ্ছ প্রক্রিয়াও নিশ্চিত করা দরকার। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়ে দেয় দুর্নীতি রোধে শুধু আইন নয়, কার্যকর তদারকি ও ডিজিটাল ট্র্যাকিং জরুরি। প্রকল্প অনুমোদন থেকে বিল পরিশোধ, সব ধাপে স্বচ্ছতা না থাকলে একই চক্র বারবার ফিরে আসে। সবশেষে প্রশ্ন, এই অভিযোগ কি প্রমাণের মাধ্যমে দৃশ্যমান হবে, নাকি তদন্তের ধীরগতিতে হারিয়ে যাবে? উত্তর নির্ভর করছে কত দ্রুত ও নিরপেক্ষভাবে সত্য উদ্ঘাটিত হয় তার উপর। জোট রাজনীতি সমঝোতা আর আস্থার ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই আস্থাই প্রশ্নবিদ্ধ হলে তৈরি হয় বড় রাজনৈতিক ঝড়। এবার এনসিপির অভিযোগ, ক্ষমতাসীন বিএনপি তাদের জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে, বিশেষ করে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ও মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে। আর এই অভিযোগেই নতুন করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। প্রশ্নটা এখানেই, জোটে আসলে কি প্রতিশ্রুতি ছিল, আর বাস্তবে কি হয়েছে? ছোট দলগুলোর দাবি, তারা যে রাজনৈতিক সমর্থন দিয়েছে তার যথাযথ প্রতিফলন পায়নি। অন্যদিকে বিএনপি বলছে সাংবিধানিক কাঠামো ও বাস্তবতার মধ্যেই সিদ্ধান্ত নিতে হয়েছে। নাটকীয় মোড়টা এখানেই, এই বিরোধ কি কেবল আলোচনা দিয়ে মিটবে, নাকি জোটের ভেতর ফাটল আরও স্পষ্ট হবে? কারণ ইতিহাস বলছে জোটে বিশ্বাসের সংকট তৈরি হলে তা দ্রুত বিস্তৃত হয় এবং শেষ পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই বিতর্কের প্রভাব তৃণমূল রাজনীতিতে। জোট শরিকদের মধ্যে অসন্তোষ বাড়লে মাঠ পর্যায়ের কর্মীরাও বিভক্ত হয়ে পড়তে পারেন, যা ভবিষ্যৎ নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে জোট রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে স্বচ্ছতা, সমান অংশগ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন জরুরি। অন্যথায় এই ধরনের অভিযোগ শুধু রাজনৈতিক চাপই বাড়াবে না, বরং বিকল্প জোট বা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের পথও তৈরি করতে পারে। সবশেষে প্রশ্ন, এনসিপির এই অভিযোগ কি সাময়িক চাপ তৈরির কৌশল, নাকি এটি জোট রাজনীতির গভীর সংকটের ইঙ্গিত? উত্তর নির্ভর করছে আগামী রাজনৈতিক পদক্ষেপের উপর। মাত্র 52 দিনে 44,500 কোটি টাকা ঋণ, সংসদে এই পরিসংখ্যান উচ্চারিত হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী কণ্ঠ বলছে সরকার অতিমাত্রায় ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, এতে বেসরকারি খাতে ঋণ সংকট, সুদের চাপ এবং বিনিয়োগে স্থবিরতা বাড়তে পারে। অন্যদিকে অর্থমন্ত্রীর দাবি, এটি নতুন করে নেওয়া ঋণ নয়, বরং আগের সরকারের ক্যারিওভার দায়ের ধারাবাহিকতা। প্রশ্নটা এখানেই, বাস্তব চিত্র কি? যদি এটি পুরনো দায়ের রোলওভার হয়, তাহলে বর্তমান নগদ প্রবাহের চাপ কম, কিন্তু মোট ঋণের বোঝা থেকে যায়। আর যদি নতুন করে ব্যাপক ঋণ নেওয়া হয়ে থাকে, তবে তা সরাসরি বাজেট ঘাটতি, ব্যাংকিং খাতের তাল্য এবং সুদের হারের উপর প্রভাব ফেলবে। নাটকীয় মোড়টা এখানেই, ঋণ ব্যবস্থাপনা কি স্বচ্ছ ও টেকসই? কারণ সরকারি ঋণ বাড়লে ক্রাউডিং আউট ইফেক্টে বেসরকারি খাত কম ঋণ পায়, বিনিয়োগ কমে, কর্মসংস্থানেও প্রভাব পড়ে। একই সঙ্গে বৈদেশিক ঋণ হলে ডলার চাপে মুদ্রা বিনিময় হারও অস্থির হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ঋণের ব্যবহার। এই অর্থ যদি উৎপাদনশীল খাতে যায়, অবকাঠামো, জ্বালানি, কৃষি, তাহলে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি বাড়াতে পারে। কিন্তু অদক্ষ ব্যয় বা অপ্রয়োজনীয় প্রকল্পে গেলে ঝুঁকি বহুগুণ বাড়ে। বিশ্লেষকদের মতে সমাধান তিনটি: স্বচ্ছ হিসাব প্রকাশ, শক্তিশালী ঋণ ব্যবস্থাপনা কৌশল এবং ব্যয়ের অগ্রাধিকার ঠিক করা। সবশেষে প্রশ্ন, এই ঋণ কি অর্থনীতিকে চাঙ্গা করবে, নাকি ভবিষ্যতের উপর বাড়তি চাপ হয়ে ফিরে আসবে? উত্তর নির্ভর করছে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের উপর।